সেই শক্তির উত্থানে এনসিপিও যুক্ত হয়েছে বলা হচ্ছে। এনসিপিও সেখানে জামায়াতের সাথে যুক্ত হয়েছেন এবং সেই সাথে যেই বিষয়টা আমি বলছিলাম যে তরুণ ভোটার, সেই তরুণ ভোটাররা কি ধরনের আশার আলো জাগাতে পারবে, যেটা বলছেন ভাই বলছেন যে সে আশার আলো মানুষ দেখেছিল, স্বপ্ন দেখেছে, স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আগামী নির্বাচনে সেই যুবকরা, সেই তরুণরা কি ধরনের ভোটারে গিয়ে তারা তাদের ফ্যাক্টর হয়ে উঠতে পারে? ধন্যবাদ। আপনি শুরু করেছেন যে 12 কোটি 76 লক্ষ ভোটারের এই দেশ। এই ভোটাররা কোনো হোমোজেনিয়াস ক্লাস না। এর মধ্যে ধনী, দরিদ্র, গরিব আছে, আঞ্চলিক বিষয় আছে, এর মধ্যে নারী পুরুষের ব্যাপার আছে, ধর্মীয় নানা ধরনের সেক্ট আছে এবং আমাদের আদিবাসী, সমতল এবং পাহাড়ের আদিবাসী সবাই আছে। আবার যে তরুণদের কথা বললেন 4 কোটি 4.5 কোটি, তারা কি একটা হোমোজেনিয়াস ক্লাস? তা না, তাদের মধ্যে নানা ধরনের পার্থক্য আছে। ফলে যখন আমরা ইলেকশন করব তখন ইলেকশনের হিসাবের সময় দেখতে হবে আমাদের দল, প্রার্থী এবং দীর্ঘদিন ধরে চলে আসা প্রতীকের প্রতি মানুষের একটা আসক্তি। তাহলে প্রার্থী, প্রতীক, এ দুটো খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে দলটাও একটা গুরুত্বপূর্ণ। অনেক সময় একটা দলের প্রতি বিরক্ত হলেও ওই প্রতীক দেখলে মানুষ আবার অনুরক্ত হয়ে পড়ে, এরকম ঘটনা আমরা দেখেছি। এর পাশাপাশি আর একটা বিষয় আছে, সেটা দেখবেন যে নির্বাচনে টাকার খেলা, অনৈতিক চর্চাটা একটা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনে। সেটা নমিনেশন নেয়া, নির্বাচন পরিচালনা করা, ভোটারদেরকে প্রভাবিত করা, ভোটের কর্মীদেরকে ব্যবহার করা। এবং আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়, এই নির্বাচনের টাকাওয়ালারা তারা একটা সাময়িক কর্মসংস্থানের ব্যবস্থা করে। কিছুদিনের জন্য কিছু যুবক তরুণদেরকে তারা তাদের ভোটের কর্মী হিসেবে ব্যবহার করে এবং টাকার বিনিময়ে। সব মিলিয়ে একটা চূড়ান্ত অনৈতিকতারও চর্চা হয়, অর্থনৈতিক অনৈতিকতা, এটা চর্চা হয়। তার সঙ্গে যুক্ত হয় নানা ধরনের, বলবো যে আঞ্চলিকতার প্রশ্ন। ফলে এই ক্ষেত্রে যে একদম তরুণরা সবাই একদম একই ধরনের মানসিকতা পোষণ করবে তা কিন্তু নয়। ফলে ওইটাকে একটু বিবেচনা রাখা দরকার। আর আপনি বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের কথা বলছেন, সবকটা বিশ্ববিদ্যালয় মিলে যে শক্তিটা বিজয়ী হয়েছে বলছে, তারা যদিও তাদের দলীয় ব্যানার ইলেকশন করেনি, তারপর সব মিলিয়ে তাদের ভোটের সংখ্যা কিন্তু 70,000-এর কম। সংখ্যার দিকটা 70,000। হ্যাঁ, তো ফলে এটা একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বলে হয়তো একটা আলোড়ন তৈরি করে, সেটা মাহবুব ভাইদের তো খুব ভালোভাবে জানা আছে। এমনকি আমাদের দল বাসদ খুবই প্রভাবশালী কোনো দল নয়, কিন্তু আমরা একসময় বাসদের ব্যানারেও আমাদের ছাত্র সংগঠন ডাকসুতে 2বার ভিপি নির্বাচিত হয়েছিল। তাতে কি আমাদের দল একদম গোটা দেশে 3বার, তাতে কি আমাদের দল গোটা দেশে একদম বিশাল আকার ধারণ করেছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, জাতীয় নির্বাচনে আবার আরেক ধরনের ফ্যাক্টর কাজ করে। সেখানে আবার এলাকার প্রার্থী, এলাকার বিষয়, সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার সঙ্গে আমরা যেটা বলি, বাংলাদেশের মতো দেশে রাজনীতিতে মানি, মাসল, ম্যানিপুলেশন, 3M, এই 3টার যে কাজ আছে সেটা আর একটা এমকে খেয়ে ফেলে। উনি তো বিপ্লব তার কর্মীদেরকে খেয়ে ফেলে বলছেন, নেতাদেরকে খেয়ে ফেলে বলছেন। এই 3M আবার আর একটা এমকে খেয়ে ফেলে, সেটা হলো মরালিটি। এতে মরালিটি বলতে কিছু থাকে না। আমরা সেই জায়গা থেকে একটা ডেমোক্রেটিক ইলেকশনের আশা করেছিলাম এবং স্বপ্ন দেখছি এখনও। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যখন 5ই আগস্টের আগে একটা কমন রেজিস্ট্যান্স ছিল, কোথা থেকে? যে রাষ্ট্র ক্ষমতার দিক থেকে। আবার কমন একটা ইন্টারেস্ট ছিল যারা রাষ্ট্র ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরাতে চেয়েছে। কিন্তু যখন আওয়ামী লীগ আর ক্ষমতায় নাই, তারপরে দেখুন এনসিপি 4 খণ্ডে ভাগ হয়ে গেল না? এনসিপি হওয়ার আগেই হয়ে গেল তো। প্রত্যেকটা দল তাদের নিজ নিজ জায়গায় ফিরে গেলেন না? মতাদর্শগত দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংগঠনিক দিক থেকে, আঞ্চলিক কর্তৃত্বের দিক থেকে তারা প্রত্যেকে তাদের স্বতন্ত্র অবস্থান নিয়ে নিলেন। ফলে অভ্যুত্থানের আগের ঐক্যবদ্ধ অবস্থান কিন্তু অভ্যুত্থানের পরে থাকেনি, এটা থাকার কথাও না। সেটা ফরাসি বিপ্লবের সময় থাকেনি। মাহবুব ভাই যে কথাটা বললেন সেটার কিন্তু সবচেয়ে বলবো নির্মম উদাহরণ হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের পরে যে 8-9টা বছর, সেই 8-9 বছরে ফরাসি বিপ্লবের যারা নেতা ছিলেন প্রত্যেকে নিহত হয়েছেন। ফলে তার কারণ কি? বিপ্লব এমন একটা জাগরণ তৈরি করে, তারপর প্রত্যেকেই মনে করে যে আমি তো একজন বিপ্লবী। ফলে প্রত্যেকে তার মতটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। ফলে আগের যে একটা শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ভেঙে নতুন একটা শৃঙ্খলা আসার মাঝখানে যে একটা বলে যে অন্তর্বর্তীকালীন কেওয়াজ,
সেই কাজটা চলতে থাকে। আমাদের এখানে গত ১.৫ বছর ধরে আমরা সেটা দেখতে দেখতে মানুষের মধ্যে কিন্তু এরকম প্রশ্ন তৈরি হয়েছে, তোমরা না অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমরা না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমরা না দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করেছিলে, তো তোমাদের মধ্যেও তো সেই আচরণগুলোই দেখছি। ফলে যে যুব সমাজের কথা বলছেন, সেই যুব সমাজ কিন্তু তার মূল্যবোধের জায়গাটা ধরে রাখতে পারে আমরা না। সেই কত পরিষ্কার সেটা হচ্ছে 5 আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে তরুণরা প্রজন্মরা ছিল, সেই তরুণ প্রজন্ম তেমন নির্বাচন তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না, বিষয়টি কি এমন? খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। ধন্যবাদ। এবং তরুণদের দল যেটা, জি সেই দলটা তো আর একক শক্তি নয়। জি এবং তারাও যে কারণে শেষ পর্যন্ত জোট করতে হলো যাদের সঙ্গে, সেটাও খেয়াল করে দেখুন। এটা যারা মাথায় বেঁধেছিলেন জাতীয় পতাকা, যারা কণ্ঠে তুলেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান, তারা যখন বাংলাদেশের অস্তিত্বেরই বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের উন্মেষের বিরোধিতা করেছিল, যারা তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের নিজেদের দলের মধ্যে দেখুন এটা নিয়ে কত বড় বিতর্ক হয়েছে। ফলে অনেকেই হ্যাঁ, মনে ফলে করেছেন। ওই শক্তিটা যে একদম ইউনিফাইড আছে তা কিন্তু না। তা সেখানেও নানা ধরনের মত পার্থক্য আছে, বিতর্ক হচ্ছে। ফলে আমরা মনে করি আগামী নির্বাচনটা খুব বেশি যে তাৎপর্যপূর্ণ গুণগত ভাবে পৃথক হয়ে উঠবে তা না, আমাদের আগের নির্বাচনগুলোর মতোই মতোই হয়তো হবে। ধন্যবাদ মাহবুব কামাল। জি যদি এই 4.5 কোটি যে তরুণ প্রজন্ম, আপনার কি মনে হয় যে যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, কোন দলটা বেশি এই নতুন প্রজন্মকে বেশি আশার আলো দেখাতে পেরেছে বলে মনে হচ্ছে আপনার? বলছি, এখানে একটু রতন ভাইয়ের একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো যে এই যে বললেন না যে ফরাসি বিপ্লবের পরে মানে বিপ্লবে অংশগ্রহণকারীদের করবো, এটা প্যারিসে গিয়ে দেখে আসছি এবার। আমি ওই যে ফ্রেঞ্চ রেভলিউশনের যতগুলো স্মারক আছে সব জায়গায় আমি গেছি এবং দেখছি যে মানে কি একটা মানে বিপ্লবোত্তর পরের যে মানে বিপ্লবোত্তর সিচুয়েশনটা কি হতে পারে আর কি। হ্যাঁ, খুব টেরিফাইং। যাই হোক, আরেকটা জিনিস আপনি যেটা 3M বললেন না, আমি আরেকটা মজার জিনিস বলি। সেটা হচ্ছে 3M না, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এনটি রামারাও। ওনার দলের নাম তেলুগু দেশম। খুব জনপ্রিয় ছিলেন এনটি রামারাও। তো মিড এইটিজে তেলুগু দেশম হেরে গেল, অন্ধ্রপ্রদেশে হেরে গেল। সবসময় উনি মুখ্যমন্ত্রী হইতেন। উনি আবার ইয়েও ছিলেন, অ্যাক্টর ছিলেন, সিনেমা অ্যাক্টর। যাই হোক, হেরে গেলেন পরে। আমি তখন পাটগ্রামে থাকি, তো দূরদর্শন দেখা যায় ওই ডিশ ছাড়াই। তো দেখতেছি, তো দূরদর্শন করছে এই এনটির এই তেলুগু দেশম পার্টির হেডকোয়ার্টারে চলে গেছে, গিয়ে রামারাওকে বলতেছে যে মিস্টার এন রামারাওকে সংক্ষেপে বলা হতো এনটিআর, এনটিআর। মিস্টার এনটিআর, আপনি যে পরাজিত হলেন কারণ কি? আপনার তো এরকম পরিণত হওয়ার কথা না। তো উনি বলছিলেন যে নির্বাচন তো হয়েছে এনটিআর ভার্সেস এমটিআর, পরটা এম। সাংবাদিক জিজ্ঞেস করেছে এনটিআর বুঝলাম সেটা আপনি, এমটিআরটা কি? কে সে? বলছে এম হচ্ছে মানি, টিতে টেরর, আর তে র্যানস্যাক। এই মানে এমটিআর এর সাথে এনটিআর এর যুদ্ধ হয়েছে, সুতরাং এমটিআর তো জিতবে। হ্যাঁ, তো ফলে প্রশ্নে আসছে যদি বলি, হ্যাঁ বলেন। কোন দলটা কোন দলগুলো আসলে এই নতুন প্রজন্মকে বেশি আশার আলো দেখাতে পারছে বলে বা দেখাতে পেরেছে কিনা? না, এখানে দেখেন, এখানে আমি বাস্তবতা যদি আপনি বলেন, যেমন ধরেন তারেক রহমান, তার তো আমি ইশতেহার একটু দেখলাম, একটু মানে কী করলো গ্লান্স করলাম, পুরোটা পড়ি নেই আমি। বিএনপির যে ইশতেহার, সেখানে মানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের। এটা আমি জাস্ট গ্ল্যান্স করছি, আমি পুরোটা পড়ি নাই। তারা একটা তরুণ প্রজন্মকে নিয়ে তাদের চিন্তাভাবনা একটু বলছে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এইটা আপনাকে স্বীকার না, করছি। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথাও তো তারা বলছেন। হ্যাঁ, সেটাও আছে। আপনি যেহেতু তরুণের কথা জি, জি। বলতেছেন, তরুণটা আমি আসতেছি। একটা জিনিস আপনার মানে স্বীকার করতেই হবে যে গত কয়েক বছরে ইসলামাইজেশনটা মারাত্মকভাবে ঘটে গেছে। হ্যাঁ, এবং এইটা ইসলামাইজেশন মানে তরুণ সমাজের মধ্যেও এটা মানে কি বলে এই প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে। হ্যাঁ, এবং ইউনিভার্সিটিগুলিতে যে ছাত্র সংসদের যে বিজয়, এইটা কিন্তু এই ইসলামাইজেশনের একটা ফল। অন্যান্য কারণ আছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। হ্যাঁ, তো ফলে এখন কেউ কেউ বলছে ওয়েলফেয়ার পলিটিক্স, এটাও তো একটা বিষয় নাকি? কেউ কেউ বলছে বিশ্ববিদ্যালয়গত ওয়েলফেয়ার হ্যাঁ হ্যাঁ, পলিটিক্স। আমি তো বলি ইট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। এবার ইসলামাইজেশনের প্রক্রিয়াটা কেন এত সাকসেসফুল হলো? এটা ওয়েলফেয়ারের যে তাদের যে অর্গানাইজেশনাল যে সমস্ত ওয়েলফেয়ার ভিত্তিক যে সমস্ত কর্মকাণ্ড, এই যে ছাত্র সমাজের পাশে দাঁড়ানো, দরিদ্রদের হেল্প করা, তাদেরকে নানাভাবে
সহায়তা দেওয়া, হ্যাঁ, এটা তো দীর্ঘদিন ধরে করেছে তারা, তাই না? হয়তো এগুলি সবাই জানে নাই, এটা গোপনে হয়েছে এগুলি, আর তখন প্রকাশ্যে করার সুযোগও ছিল না। তো ফলে এই যে ইসলামাইজেশন, এই ইসলামাইজেশনের দ্বারা কত পার্সেন্ট যুব সমাজ প্রভাবিত হয়েছে এই হিসাবটা আমি বলতে পারবো না, বাট ইটস এ লার্জ সেকশন অফ দি ইয়াং জেনারেশন, এটা লার্জ সেকশন। তারা হলে এরকম জিতবে কেন, তাই না, এই সব জায়গাতে। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। 5 আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ পাওয়ার কথা ছিল, রাজনীতিতে সহনশীলতার কথা বলা হচ্ছিল, কিন্তু সেগুলো আপনারা নিজেরাই বলছেন, আমরাও জানি যে আশায় গুড়িবালি হয়েছে। কিন্তু এখন যে নির্বাচনী ডামাডোল চলছে, নির্বাচন ডামাডোলে যে এনসিপির কর্ণধার বলা যায়, আগে শীর্ষ নেতৃত্বে যারা নাসিরউদ্দিন পাটোয়ারি বা নাহিদ ইসলাম, এই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে প্রার্থী হয়েছেন। সেখানে আমি একটা ভিডিও দেখলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে 2 টাকার কমিশনার বলেছেন। এইটা কি আসলে কোন ধরনের নতুন বন্দোবস্ত বলে মনে হয় আপনার? বা রাজনীতির সহিংসলতা যেটা আমরা বলে আসছি, সেটাও কি আসলে হচ্ছে কিনা? সহনশীলতাটা কেন প্রয়োজন? সহনশীলতার একটা বেসিস আছে, সেটা হলো যে গণতন্ত্রের দুটো অংশ, একটা যদি বলি ফিলোসফিক্যাল টলারেন্স, আর্ট হচ্ছে গণতন্ত্র প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন। ফিলোসফিক্যাল টলারেন্সটা কেন? যে আমি যেমন আমার কথা বলতে পছন্দ করি, ঠিক আপনিও আপনার কথা বলতে পছন্দ করেন, তাহলে এমন একটা পরিবেশ থাকতে হবে আপনি যেন নির্ভয়ে আপনার কথা বলতে পারেন, আমিও যেন নির্ভয়ে আমার কথা বলতে পারি, কেউ কারো কথা বলার জন্য তার কণ্ঠরোধ করবে না। তো তাহলে গণতন্ত্রে এইটুকু থাকবে, বাক স্বাধীনতা থাকবে। চিন্তার স্বাধীনতা যদি কথা বলার স্বাধীনতার রূপ না নেয়, আমি চিন্তা করছি কিন্তু কিছু বলতে পারছি না, তাহলে ওই চিন্তার স্বাধীনতার আসলে একটা অবরুদ্ধ স্বাধীনতা হয়। ফলে চিন্তার স্বাধীনতার বক্তব্য কি স্বাধীনতা বলছেন? আমি বলতে শেষ করি, চিন্তার স্বাধীনতার সঙ্গে বাক স্বাধীনতা যুক্ত। এর সঙ্গে যুক্ত যে কথা জানলে কি কথা বলা যায়, সব কথা কি সব জায়গায় বলা যায়? অভ্যুত্থানের পরে এমন এমন কিছু স্লোগান উঠেছে, সেই স্লোগানগুলো কি আমরা এখানে এসে বলতে পারি? সেই স্লোগানগুলো কি কেউ তার বাড়িতে তার সন্তান কিংবা ভাই বোন বাবা মার সামনে বলতে পারে? কিন্তু বললো তো। তার মানে গণতন্ত্রে আবার একটা ধরনের থাকে কি, যে সেলফ ইম্পোজিশন থাকে, যে আমি কতটুকু বলতে পারি। এবং রবীন্দ্রনাথ এই জায়গায় একটা কথা বলেছিলেন, যে শিক্ষার সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষা মানুষকে বোঝায় এইটুকু যে তার সীমা কতটুকু, নিজেই বুঝতে পারে। রবীন্দ্রনাথকে যখন কেউ কেউ খুবই কটূক্তি করছিলেন, তখন তাকে বলছে আপনাকে এত কটূক্তি করছে, জবাব দিচ্ছে না কেন? বলছে ওরা যে অস্ত্র আমার বিরুদ্ধে উদ্যত করেছে, সেই অস্ত্র স্পর্শ করাও তো আমার জন্য পাপ। মানে একটা রুচিশীল মানুষের সমালোচনাটা কেমন হয়?